সরকারি হসপিটালে চাকরি করা লক্ষ্মী নামে এক নার্স সকালবেলা ডিউটিতে যাওয়ার সময় তার 12 বছর বয়সী একমাত্র মেয়ে সরস্বতীকে স্কুলে ড্রপ করে দিয়ে যায়। কিন্তু স্কুল শেষে লক্ষ্মী মেয়েকে নিতে এসে জানতে পারে তার মেয়ে স্কুলে নেই। শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষের দাবি লক্ষ্মীর মেয়ে তাদের স্কুলে পড়েই না। এমন অবস্থায় লক্ষ্মী পুলিশের দ্বারস্থ হয়। কিন্তু পুলিশ যখন ঘটনার তদন্ত শুরু করে, সামনে আসতে থাকে একের পর এক প্রশ্ন। কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে? লক্ষ্মীর কথা যদি সত্যি হয়, সরস্বতী তাহলে কোথায় গেল? স্কুল থেকে কি কিছু হলো? আর স্কুল কর্তৃপক্ষের কথা যদি সত্যি হয়, তাহলে লক্ষ্মীর মেয়েকে আদৌ এই স্কুলে পড়তো, নাকি সবই লক্ষ্মী সাজানো কোনো নাটক? আসলে এর পিছে কোন রহস্য লুকিয়ে আছে, তাই জানবো আজকের এই মুভির গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় সদ্য মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সব টুইস্টে ভরা মুভি এস সরস্বতীর কথা। শুরুতে আমাদের লক্ষ্মী আর তার মেয়ে সরস্বতীকে দেখানো হয়। লক্ষ্মী সরকারি হসপিটালে নার্সের চাকরি করে, ডিভোর্সি সিঙ্গেল মাদার। 12 বছর বয়সী একমাত্র মেয়ে সরস্বতী তার পৃথিবী। আজ 15 আগস্ট, একদিকে ভারতের স্বাধীনতা দিবস আর অন্যদিকে সরস্বতীর জন্মদিন। আজই সে 12 বছরে পড়ল। লক্ষ্মী সকাল সকাল মেয়েকে স্কুলে ড্রপ করে দেয়, এরপর ডিউটিতে চলে যায়। আজ যেহেতু মেয়ের জন্মদিন, তাই লক্ষ্মী তার মেয়েকে গিফট করার জন্য একটি হাতঘড়ি কিনে সরস্বতীকে স্কুল থেকে আনতে চায়। কিন্তু সরস্বতী এখনও বের হয়নি। এক টিচারের সাথে দেখা হলে লক্ষ্মী তাকেও সরস্বতীর কথা জানায় যে ও 7Bতে পড়ে। এই জন্য ওই টিচার সরস্বতী নামে একটি মেয়েকে ডেকে দেয়। কিন্তু এ তো লক্ষ্মীর মেয়ে সরস্বতী নয়। টিচারের কথা দেখুন ম্যাডাম, 7Bতে শুধুমাত্র এই মেয়েটির নামে সরস্বতী, এছাড়া স্কুলের সরস্বতী নামে কোনো মেয়েই নেই। লক্ষ্মী তাকে বোঝায়, দেখুন, সকালে আমি যখন আমার মেয়েকে ড্রপ করে দিয়ে গেলাম, আপনাদের সিকিউরিটিও আমাকে দেখেছে। কিন্তু কত লোক প্রতিদিন বাচ্চাদের ড্রপ করে পিক করে, সিকিউরিটির এত কিছু তো আর মনে নেই। লক্ষ্মীর স্পষ্টই বুঝতে পারছে কিছু একটা তো নিশ্চয় হয়েছে, তাই মেয়েকে খুঁজতে নিজে স্কুলের মধ্যে প্রবেশ করে। স্কুল কর্তৃপক্ষ তখনও লক্ষ্মীকে বোঝানোর চেষ্টা করছে যে লক্ষ্মী যেমনটা বলছে তার মেয়ে আসলে স্কুলে পড়েই না, লক্ষ্মী শুধু শুধু ঝামেলা করছে। লক্ষ্মী তাতেও মানছে না দেখে স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপালকে জানালে প্রিন্সিপালের কল পেয়ে কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর কৃষ্ণা রেড্ডি এসে পড়ে। রেড্ডি প্রথমে লক্ষ্মীর সাথে কথা বলে, কিন্তু লক্ষ্মী যে ক্লাসের কথা বলছে 7B, ওই ক্লাসের টিচার বলছে এই নামে একটা মেয়েই পড়ে, কিন্তু সে বলছে ওই মেয়ে তার মেয়ে নয়। আবার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কর্তৃপক্ষ জানায় কয়েকদিন যাবত সিসিটিভি ঠিকমতো কাজ করছে না। এই ব্যাপারটাও রেড্ডির বেশ সন্দেহ হয়। লক্ষ্মী সরস্বতীর দুজন ক্লাসমেটের নামও বলে, যাদের একজনের নাম শ্বেতা, আরেকজন রামায়া। কিন্তু আশ্চর্যের বিষয়, 7B ক্লাসের বাচ্চাদের মধ্যে এই নামে কেউই নেই। তারপর রেড্ডি লক্ষ্মীর থেকে সরস্বতীর ফটো নিয়ে ক্লাসের সবাইকে দেখায়, কিন্তু সবাই বারবার টিচারের দিকে তাকাচ্ছে, মানে ওরা কনফিউজড হয়ে যাচ্ছে। রেড্ডি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করে এবং লক্ষ্মীকেও বোঝায়, দেখুন ম্যাডাম, অনেক ক্ষেত্রে বাচ্চারা কোথাও গেলে সন্ধ্যা নাগাদ ফিরে আসে। আপনি রাত পর্যন্ত অপেক্ষা করুন, যদি না ফিরে তখন আমরা মিসিং কমপ্লেন রেজিস্টার করব। বলে রেড্ডি চলে যায়। লক্ষ্মীর আর কি করার, সে তো মা, সে তো আর সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে পারবে না। তাই যে সকল জায়গাতে সরস্বতী যেতে পারে ওই সকল জায়গাগুলোতে গিয়ে গিয়ে সরস্বতীর খোঁজ করতে শুরু করে। কিন্তু কোথাও সরস্বতীর কোনো খোঁজ নেই। এভাবেই রাত হয়ে যায়। লক্ষ্মী তখন ঘরের উঠানে বসে কান্না করছে। ঠিক তখনই লক্ষ্মীর ফোনে সরস্বতীর কল আসে। সরস্বতী জানায় প্রিন্সিপাল এবং দুজন ব্যক্তি তাকে প্রিন্সিপালের রুমের পিছে আটকে রেখেছে। শোনা মাত্রই লক্ষ্মী স্কুলে ছুটে যায় এবং সরস্বতীর কথা মতো প্রিন্সিপালের রুমের পিছের রুমের তালা ভেঙে ভিতরে গিয়েই দেখে মেঝেতে রক্তাক্ত অবস্থায় সরস্বতী পড়ে কাতরাচ্ছে। সাথে সাথে লক্ষ্মী মেয়েকে জড়িয়ে ধরে। তবে এরপরই হঠাৎ সরস্বতী একদম নিস্তব্ধ হয়ে যায়। একজন নার্স হিসাবে লক্ষ্মীর আর বুঝতে বাকি থাকে না তার মেয়ের সাথে কি হয়েছে আর তার মেয়েটা আর বেঁচে নেই। লক্ষ্মী সরস্বতীর পাশে একটি ফোনও পায়, যেই ফোন দিয়ে সরস্বতী তাকে কল করেছিল। লক্ষ্মী ফোনটি ওপেন করতে দেখে 3 জন নরপশু তার মেয়েটাকে করার সময় একটি ভিডিও তৈরি করে রেখেছে। ওই ভিডিওতে 3 জনকে সে স্পষ্টই দেখতে পায়। নিজ চোখে মেয়ের এমন অত্যাচার দেখেই লক্ষ্মী ফোনটিকে ছুঁড়ে ফেলে দেয়। সিন পরবর্তী দিন সকালবেলা রেড্ডি থানায় এসে দেখে লক্ষ্মী বসে আছে। লক্ষ্মী তাকে জানায় যে গত রাতে সরস্বতী স্কুল থেকে কল করেছিল, ওই 3 নরপশু আমার মেয়েটাকে করে খুন করেছে। শোনা মাত্র রেড্ডি স্কুলে ফরেনসিক টিম পাঠাতে বলে, কিন্তু লক্ষ্মী জানায় বডি ওখানে নেই। গত রাতে সরস্বতী মারা যাওয়ার পর লক্ষ্মী সরস্বতীর বডিটি
একাই জঙ্গলে নিয়ে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে এসেছে। এটা শোনা মাত্রই রেড্ডি পুরো তাজ্জব বনে যায়। রেড্ডির কথা আপনার নিজের মেয়ে, আপনি এটা কিভাবে করলেন? আর এমন কেসে পোস্টমর্টম করতে হয় একজন নার্স হিসেবে আপনি জানেন না? যদিও লক্ষ্মী যেটা করেছে আইনের চোখে অপরাধ, কিন্তু লক্ষ্মী চায়নি তার মেয়েটা দূষিত হয়ে মারা গেছে এটা নিয়ে মানুষ গল্পগুজব করুক, তাই সে একজন মায়ের দৃষ্টিকোণ থেকে এটা করেছে। তবে পুলিশ লক্ষ্মীর বলা লোকেশনে গিয়ে মাটি খনন করায়। পাশে থাকা একজন মজদুরও জানায় যে গত রাতে লক্ষ্মীকে এখানে সে মাটি খনন করতে দেখেছিল, কিন্তু লক্ষ্মীর বলা স্থানে মাটি খনন করে কোনো বডি পাওয়া যাচ্ছে না। কেস রেজিস্টার করতে হলে অ্যাটলিস্ট কোনো প্রুফ থাকা লাগবে। লক্ষ্মীর তখন সেই ফোনের কথা মনে পড়ে যেটা ভিডিও করা ছিল। লক্ষ্মী পুলিশকে স্কুলের সেই রুমটিতে নিয়ে যায় যেখানে সরস্বতী পড়েছিল, কিন্তু লক্ষ্মী ওই রুমে ঢুকে পুরো চমকে ওঠে, কারণ গত রাতে এই রুমটি যেমন ছিল এখন তেমনটা নেই, সম্পূর্ণ আলাদা। এটা কি করে সম্ভব? লক্ষ্মীর ধারণা প্রিন্সিপাল নিজে যেহেতু তার মেয়েকে করে হত্যা করেছে, এই জন্য স্কুল কর্তৃপক্ষ হয়তোবা সব প্রমাণ মিটিয়ে দিয়েছে। এত কিছুর পর রেড্ডি আর লক্ষ্মীকে কিছুতে বিশ্বাস করতে পারছে না, কারণ কেস ফাইল করতে হলে অ্যাটলিস্ট কোনো এভিডেন্স থাকতে হবে। লক্ষ্মী যা কিছু বলছে তার কোনো এভিডেন্সই নেই, তাই পুলিশ কোনোভাবে লক্ষ্মীকে হেল্প করতে পারবে না। এই জন্য লক্ষ্মী মেয়ের খুনের বিচারের দাবিতে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতে শুরু করে। সে লয়ারদেরকে তার কেসটি নিতে অনুরোধ করে, কিন্তু শহরের কোনো লয়ারই লক্ষ্মীর এই কেসটি নিতে রাজি হচ্ছে না, কারণ তারা কিসের ভিত্তিতে কেস ফাইল করবে? লক্ষ্মীর কাছে তো কোনো এভিডেন্সই নেই। তবে এভাবেই ঘুরতে ঘুরতে 7 মাস পেরিয়ে যায়, কেউই লক্ষ্মীর কেস নিচ্ছে না। তখনই লক্ষ্মীর রামানুজা নামে এক অ্যাডভোকেটের সহকারী স্বামীর সাথে দেখা হয়। এই রামান মূলত শহরের একজন নামকরা এবং সফল লয়ার। তার কেসের সাকসেস রেট অনেক বেশি, তবে সে টাকার জন্য কেস লড়ে না, সে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে। এই জন্য স্বামী লক্ষ্মীকে রামানের কাছে নিয়ে যায়। লক্ষ্মীর থেকে পুরো ঘটনার কথা শুনে রামান প্রথমে বলে যে এই কেস জেতা কষ্টকর, তবে রামানের কথা কোর্ট প্রমাণ চায়। কোনো মা তার সন্তানকে নিয়ে মিথ্যা বলতে পারে না। তোমার চোখে আমি সততা দেখতে পাচ্ছি, তাই এই কেস আমি লড়ব। রামান হাইকোর্টে কেসের আবেদন করে এবং নিজের মতো তদন্ত শুরু করে। রামান রেড্ডির সাথে দেখা করলে রেড্ডি জানায় যে ওই সময় লক্ষ্মী প্রথমে বলেছিল যে তার মেয়ে সরস্বতী স্কুল থেকে নিখোঁজ, কিন্তু তার মেয়ে যে স্কুলে পড়তো তার কোনো প্রমাণই নেই। পরে বলল তার মেয়ে হয়েছে, খুন হয়েছে। আমরা তার বলা জায়গায় গিয়ে বডিও পাইনি, এজন্য ওই সময় কোনো কেসও রেজিস্টার করা সম্ভব হয়নি। লক্ষ্মী যেমনটা বলছে আর পুলিশের তথ্য মতে লক্ষ্মীর যে সরস্বতী নামে মেয়ে ছিল আর সে যে মারা গেছে এর কোনো এভিডেন্সই নেই। তাহলে কোর্টই বা কেসটি কিভাবে নিবে? রামান কোর্টেও বিষয়টি উত্থাপন করে যে লক্ষ্মীর একটি ভুল হয়ে গেছে, এটা আমি মানছি। তাই বলে পুলিশ তখন কোনো মিসিং কমপ্লেন্ট রেজিস্টার করেনি। যদিও এই কেসে কোনো এভিডেন্স নেই, তারপরে কোনো মা নিশ্চয়ই তার মেয়ের বিষয়ে এমন গুরুতর অভিযোগ তুলবে না। তাই রামান এই কেসের সত্যটা উন্মোচন করতে চায়, কারণ তার কথা যদি কোনো এভিডেন্স সংগ্রহ করার সুযোগ থাকে চেষ্টা করতে চায়। এই জন্য কোর্টের অনুমতি নিয়ে রামান স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমেই তারা জানায় যে লক্ষ্মীর মেয়ে সরস্বতী তাদের স্কুলে পড়তই না। তবে রামানের কথা, তারা এই সিস্টেম মেনটেন করে, তারা তো স্টুডেন্ট ডেটা মুছেও ফেলতে পারে। আবার যদিও প্রিন্সিপালের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু অন্যরা বলছে সে লং লিভে আছে, এমনকি সে ঘটনার দিন স্কুলে উপস্থিত ছিল না। তবে আরোপটা যেহেতু তার উপর রয়েছে, তাই পরবর্তী শুনানির দিন প্রিন্সিপালকে কোর্টে আনা হয়। তবে রামান যখন প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করছিল তখনই লক্ষ্মী রামানকে ডেকে জানায় লক্ষ্মী যে প্রিন্সিপালের কথা বলছে এ তো সে নয়, কিন্তু এই ব্যক্তি গত 15 বছর যাবৎ ওই স্কুলে প্রিন্সিপালের দায়িত্বে রয়েছে। তাহলে লক্ষ্মী বা কোন প্রিন্সিপালের কথা বলছে? লক্ষ্মীর এই কথার উপর ভিত্তি করে কোর্টও ধরে নেয় লক্ষ্মী শুধু শুধু তাদের সময় নষ্ট করছে, লক্ষ্মীর হয়তো কোনো মানসিক সমস্যা রয়েছে। তাই কোর্ট এই কেসটিকে খারিজ করে দেয়। তারপরও রামান লক্ষ্মীকে বিশ্বাস করে ওই স্কুলের 3টে পুরাতন অ্যালবাম দেখায় যে তুমি যেমনটা বলছো যে তুমি 3 জন ব্যক্তিকে দেখেছ, এই অ্যালবামের মধ্যে ওই 3 জনকে পাও কিনা খুঁজে দেখো। প্রথমে লক্ষ্মী রাজি না হলেও রামানের কথায় লক্ষ্মী খুঁজতে শুরু করে, কারণ অ্যাটলিস্ট তাদেরকে তো ওই সকল ব্যক্তিকে দেখাতে হবে, কোর্টে প্রমাণ করতে হবে। কিন্তু ওই অ্যালবাম থেকে লক্ষ্মী এমন এক ব্যক্তির ফটো দেখিয়ে দেয় যেটা দেখার পর রামান আর কোনো মতেই লক্ষ্মীর উপর বিশ্বাস করতে পারছে না, কারণ তার কাছে মনে হচ্ছে লক্ষ্মী র্যান্ডমলি বিভিন্ন লোককে পিক করছে, মানে যখন যাকে ইচ্ছা হচ্ছে পিক করছে। আর এখন যাকে দেখিয়েছে তার বিরুদ্ধে কোর্টে আরোপ নিয়ে আসাটা মোটেও সহজ হবে না। তাই রামানও ধরে নেয় লক্ষ্মী শুধু শুধু তাদের সময় নষ্ট করছে। এই জন্য লক্ষ্মীকে অন্য লয়ার দেখতে বলে রামানরাও চলে যায়।
এখন লক্ষ্মীর পাশে আর কেউ নেই। তাই লক্ষ্মী নিরুপায় হয়ে এক বৃদ্ধার সাথে দেখা করে। বৃদ্ধা লক্ষ্মীকে বলে যে তার কালেক্টরের সাথে যোগাযোগ আছে, সে লক্ষ্মীকে কালেক্টরের সাথে দেখা করিয়ে দেবে। তাই বৃদ্ধার কথা মতো পরবর্তী দিন লক্ষ্মী কালেক্টরের সাথে দেখা করতে কালেক্টর অফিসে যায়। কিন্তু কালেক্টরকে সরস্বতীর কেসের বিষয়ে বললে কালেক্টর লক্ষ্মীকে সোজা বলে দেয়, আগে আপনি পুলিশ কমপ্লেন করুন, তারপর দেখব কি করা যায়। কিন্তু লক্ষ্মী তো পুলিশ কমপ্লেন করতে পারছে না, তাই বাধ্য হয়ে লক্ষ্মী বের হয়ে যায়। আর এরপরই শহরে এমন এক ঘটনা ঘটে যা পুরো শহরকে একদম চমকে দেয়। মাত্র 1 ঘন্টার ব্যবধানে শহরের 3টি জায়গায় 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির খুন হয়। পুলিশও বুঝতে পারছে না এই খুনগুলো কে করলো। তবে লক্ষ্মী রেড্ডিকে জানায় যে এই খুনগুলো অন্য কেউ নয়, সে নিজে করেছে। এরপরই আমাদের দেখানো হয় লক্ষ্মী প্রথম খুনটি করেছে কালেক্টরের, দ্বিতীয় খুন করেছে এসপির, আর তৃতীয় খুনটি করেছে একদম কোর্টের মধ্যে ঢুকে হাইকোর্টের জাজকে। কারণ এই 3 জন ব্যক্তি লক্ষ্মীর মেয়ে সরস্বতীর মৃত্যুর পিছে দায়ী ছিল। মানে এরা 3 জনই তার মেয়েকে হত্যা করেছিল। তাই লক্ষ্মীর স্বীকারোক্তির ভিত্তিতে লক্ষ্মীকে কোর্টে নেওয়া হয়। জাজের একটাই প্রশ্ন, একজন সিরিয়াল কিলারও খুন করতে সময় নেয়, কিন্তু মাত্র 1 ঘন্টার ব্যবধানে লক্ষ্মী একজন কালেক্টর, একজন জাজ, একজন পুলিশ অফিসারকে নিজ হাতে গুলি করে হত্যা করেছে। লক্ষ্মীর কথা আপনারা হয়তো তাদেরকে তাদের পজিশন দেখে বিচার করছেন, কিন্তু আমার চোখে তারা আমার মেয়ের ধর্ষক এবং খুনি। যদিও প্রতিশোধ নেয়ার জন্য লক্ষ্মী 3 জন পাবলিক সার্ভেন্টকে হত্যা করেছে, আর এটা লক্ষ্মী স্বীকারও করেছে, তাই রামানেরও এখানে বলার কিছু নেই। এই জন্য কোর্ট লক্ষ্মীকে পুলিশ কাস্টডিতে পাঠায়। সাথে এই কেসের উপর তদন্ত করে এই কেসের সকল ফ্যাক্টগুলোকে তুলে এনে একটা ডিটেল রিপোর্ট জমা দিতে কোর্ট রামানকে নির্দেশ দেয়। সবার চোখে লক্ষ্মী 3 জন পাবলিক সার্ভেন্টকে হত্যা করলেও লক্ষ্মী 3 জন নরপশুকে হত্যা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। মানে এটা লক্ষ্মীর পয়েন্ট অফ ভিউ থেকে। রামানরাও বুঝতে পারছে লক্ষ্মী কতটা পেইনের মধ্যে ছিল, না হলে সে এমন সিদ্ধান্ত কেন নিবে। আবার লক্ষ্মী যে খুনগুলো করেছে তার কোনো এভিডেন্সও ছিল না। রামানরা এটাও বুঝতে পারছে না কোনো এভিডেন্স না থাকতেও লক্ষ্মী কেন সারেন্ডার করলো। রামান এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে। তাই প্রথমেই রামান লক্ষ্মীর এক্স হাজব্যান্ড ডক্টর আদিত্যর সাথে দেখা করে। আর আদিত্য থেকে জানা যায় আদিত্য যেহেতু একজন সার্জন, অপারেশন থিয়েটারে লক্ষ্মীকে সে প্রথম দেখেছিল। আর একই হসপিটালে কাজ করার সুবাদে সেখান থেকে তাদের মধ্যে ভালোবাসা শুরুটা হয়। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে লক্ষ্মী অনাথ আশ্রমে বড় হয়েছে, কখনো এমন ভালোবাসা পায়নি। লক্ষ্মীর মধ্যে সেই ভয়টাই কাজ করছিল আদিত্যকে হারলে সে হয়তোবা মেনে নিতে পারবে না। কিন্তু এরপরই আদিত্য লক্ষ্মীকে বিয়ে করে। আদিত্যর মুখে আদিত্য আর লক্ষ্মীর গল্প শোনার পর রামান আদিত্যকে সরস্বতীর বিষয় জানায় যে সরস্বতীর সাথে আসলে কি হয়েছে। কিন্তু আদিত্য যেটা জানায় সেটা শোনার পর রামানের চোখ একদম কপাল উঠে যায়। আদিত্য বলে বিয়ের কিছুদিন পর থেকেই আদিত্যর বাবা মা আদিত্যদের বাচ্চা নেওয়ার জন্য প্রেশার দিচ্ছিল। আর এরপরই আদিত্য জানতে পারে লক্ষ্মী কখনোই মা হতে পারবে না। আর এই বিষয় নিয়ে আদিত্য আর লক্ষ্মীর মধ্যে ডিভোর্স হয়েছিল। তাই আদিত্য আর লক্ষ্মীর কোনো সন্তান থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে সরস্বতীটাকে লক্ষ্মীর মেয়ে কোত্থেকে আসলো, এটা জানার জন্য রামানরা নিজেদের মধ্যে তদন্ত শুরু করে। লক্ষ্মী যে রাতে সরস্বতীকে মাটি চাপা দেওয়ার কথা বলেছিল, ওই রাতে লক্ষ্মীকে একজন মজদুর দেখেছিল। রামান সেই ব্যক্তির সাথে দেখা করে। তবে সে জানায় ওই রাতে লক্ষ্মীকে সে মাটি খুঁড়তে দেখেছে ঠিকই, কিন্তু ওই রাতে লক্ষ্মীর সাথে কোনো বাচ্চা মেয়ে ছিল না। তার কথা স্যার আমি ড্রিঙ্ক করছিলাম, কিন্তু দূর থেকে আমি স্পষ্ট দেখেছি সে এমনভাবে যাচ্ছিল মনে হচ্ছিল কোনো একটি বাচ্চাকে ধরে যাচ্ছে। আসলে তার সাথে কেউই ছিল না। আর এই বিষয়টা সে পুলিশকে আগেও বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু পুলিশ তার কথা শোনেনি। তাই তার মতে লক্ষ্মী যা কিছু বলছে যে ওই রাতে লক্ষ্মী এখানে সরস্বতীকে মাটি চাপা দিয়ে গেছে, সেটা লক্ষ্মীর একটা ইমাজিনেশন। কিন্তু এ পর্যন্ত লক্ষ্মী যা যা বলেছে এবং যা যা তথ্য পাওয়া গেছে সব কিছুর উপর ভিত্তি করে রামান এখনও বিশ্বাস করছে লক্ষ্মীর সরস্বতী নামে একটি মেয়ে ছিল। কারণ মেয়ে যদি নাই থাকবে আর তার সাথে কিছু নাই হবে, তাহলে লক্ষ্মী এত বড় সিদ্ধান্ত কেন নিতে যাবে। তাই রামান আবার আদিত্যর সাথে কন্ট্যাক্ট করে এবং জানতে চায় যে তোমার তথ্য মতে লক্ষ্মীর কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল বা লক্ষ্মীর কাছে কোনো বাচ্চা ছিল। আদিত্যর কথা তা আমি বলতে পারবো না। তবে রামান আদিত্যর কাছে সরস্বতীর ফটো পাঠিয়ে জানতে চায় যে এই মেয়ের সম্পর্কে তুমি কোনো কিছু জানো কিনা। এরপরই আদিত্য ওই ফটোটি দেখে জানায় এই ফটো অন্য কারণ নয়, লক্ষ্মীরই ছোটবেলার ফটো। আর লক্ষ্মীর পুরো নামই লক্ষ্মী সরস্বতী। কিন্তু লক্ষ্মী যদি সরস্বতী হয়ে থাকবে, তাহলে লক্ষ্মী খুনগুলো কেন করলো? সরস্বতীর চরিত্রটাই বাকি। এটাই এখন সব থেকে বড় রহস্য। আর এই রহস্য উন্মোচন করতে
রামান শহরের সব থেকে বড় সাইকিয়াট্রিস্ট ডক্টর অ্যালবার্টের সাথে দেখা করে। অ্যালবার্ট প্রথমে জানতে চায় ওর কি কখনো আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়েছিল বা পরবর্তীতে অ্যাবর্শন করিয়েছে এমন কিছু। রামানের কথা না, এমন কিছু ঘটেনি। অ্যালবার্ট এজন্যই প্রশ্নটি করেছে কারণ যদি এমনটা হতো তাহলে লক্ষ্মীর হয়তোবা একটি মেয়ে থাকার কথা ছিল, মানে এটা লক্ষ্মীর মাইন্ডে, হয়তোবা লক্ষ্মী ওই মেয়েটাকে তার সাথে কল্পনা করতে পারে। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে হয়তোবা এটা লক্ষ্মীর চাইল্ডহুড ট্রমা হবে, যে ছোটবেলায় লক্ষ্মীর সাথে এমন কোনো ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত নিজের মধ্যে কল্পনা করছে। লক্ষ্মীর কেসটা হয়তোবা এমনটাই হতে পারে। মেডিকেলের ভাষায় যাকে ফ্যান্টাসি প্রোন ডিসঅর্ডার বলে। এই ধরনের মানুষেরা কল্পনা এবং বাস্তবতার মধ্যে গুলিয়ে ফেলে। কোনটা বাস্তব কোনটা কল্পনা এটা তারা নির্ধারণ করতে পারে না, বুঝতে পারে না। তারা নিজেদের আশেপাশে এমন সকল ব্যক্তিকে ইমাজিন করে যাদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। লক্ষ্মীর কাছে সরস্বতী হয়তোবা তেমনই একটি ক্যারেক্টার হবে যাকে সে নিজের মেয়ে বলে মনে করছে। রামানের প্রশ্ন, লক্ষ্মীকে তাহলে কল্পনা করেছে যে ওই 3 জন ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে আর এর জন্যই বাস্তবে খুনগুলো করেছে। অ্যালবার্টের কথা এটা শুধুমাত্র লক্ষ্মী বলতে পারবে, কিন্তু সব থেকে ডিফিকাল্ট বিষয় হচ্ছে লক্ষ্মী এটা কিছুতেই স্বীকার করবে না, কারণ লক্ষ্মীর কাছে লক্ষ্মীর ইমাজিনেশনই রিয়েলিটি। এখন তাকে যতই সত্যিটা বোঝানোর চেষ্টা করা হোক না কেন সে কিছুতেই মানতে চাইবে না। উল্টো সেই এখন অন্যদের পাগল মনে করবে। আর এই সত্যটা উন্মোচন করার একটা মাত্রই উপায় আছে, সেটা হচ্ছে হিপনোসিস করা। মানে লক্ষ্মীর আনকনসিয়াস মাইন্ডের মধ্যে যেটা কাজ করছে সেটাকে তুলে আনা। লক্ষ্মীর যে ইমাজিনেশন আছে সেখানে সরস্বতী ক্যারেক্টারটা কে বা তার সাথে কি হয়েছিল সেই সম্পর্কে জানা। তবে তার জন্য লক্ষ্মী এবং কোর্ট 2 জায়গারই অ্যাপ্রুভাল লাগবে। এই জন্য রামান কারাগারে গিয়ে লক্ষ্মীর সাথে দেখা করে লক্ষ্মীকে বোঝায় যে যতই মানুষ মনে করুক না কেন তুমি হায়ার পজিশনের কয়েকজন ব্যক্তিকে খুন করেছ, আমি জানি কেন তুমি তাদেরকে খুন করেছ। আর তোমার মেয়ের সাথে যা হয়েছে তার ন্যায় বিচার পেতে হলে মানুষকে ওটা বিশ্বাস করাতে হবে। লক্ষ্মীর কথা কিভাবে বিশ্বাস করাবো? আমার কাছে তো কোনো এভিডেন্সই নেই। রামানের কথা এভিডেন্স তো তুমি নিজেই। তোমার মধ্যে যে সত্যিটা আছে সেটাকে তুলে ধরতে হবে, আর এটার উপায় হচ্ছে হিপনোসিস। রামানের কথায় লক্ষ্মী হিপনোসিসের জন্য রাজিও হয়। আর এরপর ডক্টর অ্যালবার্ট লক্ষ্মীর হিপনোসিসের পুরো প্রক্রিয়া শুরু করে। আর এরপরই লক্ষ্মীর ভিতরে যা সাবকনসিয়াস মাইন্ড আছে সেই মাইন্ড সক্রিয় হয়ে যায়। অ্যালবার্টের প্রশ্নের জবাবে লক্ষ্মী তার নাম বলে সরস্বতী, মায়ের নাম লক্ষ্মী, বাবার নাম প্রভাকর। এখান থেকে সিন পাস্টে আমাদের লক্ষ্মী মানে যার আসল নাম সরস্বতী তার পাস্ট দেখানো হয়। সরস্বতী তার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা প্রভাকর স্টুডিওতে কাজ করে আর মা গৃহিণী। সব মিলিয়ে তাদের সুখের সংসার। দেখতে দেখতে সরস্বতী 12 বছর পদার্পণ করে। দিনটি ছিল 15 আগস্ট, মানে স্বাধীনতা দিবসের দিন। আবার সরস্বতীর যেহেতু বার্থডে তাই সরস্বতীর বাবা মা সরস্বতীকে স্কুলে ড্রপ করে দেয় এবং সাথে কিছু চকলেট দিয়ে অন্যদের মধ্যেও সেটা বন্টন করতে বলে। সরস্বতী ভিতরে গিয়ে দেখে 15 আগস্ট উপলক্ষে স্কুলের একটি ফাংশন হচ্ছে। এখানে কলেজের প্রিন্সিপালের সাথে তার আরও 2 বন্ধু, তৎকালীন একজন সিআই এবং লয়ারকেও দেখা যায়। মানে লক্ষ্মী যে 3 জন ব্যক্তিকে খুন করেছে ওই সময় তারা এই সকল পজিশনেই ছিল। প্রোগ্রাম শেষ হলে লক্ষ্মী একে একে তার বন্ধুদেরকে চকলেট দেয়। এরপর টিচারদেরকে দিতে গেলে যখন লক্ষ্মী প্রিন্সিপালের রুমে যায় তখন প্রিন্সিপাল তার ওই 2 বন্ধুকে নিয়ে ড্রিঙ্ক করছিল। তারা লক্ষ্মীকে একা পেয়ে তাদের ভিতর যে পশুত্ব ছিল সেই পশুটা জেগে ওঠে। তারা লক্ষ্মীকে প্রিন্সিপালের রুমের পিছের রুমে নিয়ে যায়। এদিকে তখন বৃষ্টি শুরু হয়েছে, তাই মাঠে যারা ছিল তারা ছন্নছাড়া হয়ে এক একজন এক এক দিকে চলে গেছে। এদিকে কি হচ্ছে কারোরই কোনো নজর নেই। প্রোগ্রাম শেষ হওয়া মাত্রই সরস্বতীর বাবা মা সরস্বতীকে নিতে আসে, কিন্তু সিকিউরিটি জানায় ভিতরে কেউই নেই, সবাই চলে গেছে। যতটুকু সরস্বতীর বাবা মা জানে ও তো বের হয়নি, তাই তারা ভিতরে সরস্বতীকে খুঁজতে আসে। কিন্তু ভিতরে কোথাও খুঁজে না পেয়ে একসময় তাদেরকে এখান থেকে চলে যেতে হয়। তারা সম্ভাব্য সকল জায়গায় সরস্বতীকে খোঁজ করে, যে সকল জায়গায় সরস্বতী যেতে পারে, কিন্তু কোথাও সরস্বতীকে না পেয়ে একসময় তারা বাড়িতে ফিরে যায়। আর ঠিক রাতের বেলা একটি আননোন নম্বর থেকে সরস্বতীর কল আসে। সরস্বতী জানায় তার স্কুলের প্রিন্সিপাল আর তার 2 বন্ধু তার সাথে কি করেছে। এমনকি প্রিন্সিপালের রুমের পিছের রুমে এখনও তাকে আটকে রাখা হয়েছে। শোনা মাত্রই সরস্বতীর বাবা মা দ্রুত স্কুলে ছুটে যায় আর মেয়েকে রক্তাক্ত এবং আহত অবস্থায় পেয়ে দ্রুত তার নিকটস্থ হসপিটালে নিয়ে যায়। সরস্বতীর ইন্টারনাল ইনজুরির কারণে ডক্টরকে দ্রুত সার্জারি করে সরস্বতীর জীবন বাঁচাতে ওই সময় সরস্বতীর ইউটেরাস কেটে ফেলতে হয়েছিল। এই ঘটনার পর সরস্বতীর মা তাদের মেয়ের সাথে যে অন্যায় হয়েছে
সে অন্যায়ের বিচার চাইতে কোর্ট পর্যন্ত যায়, কিন্তু কোর্টে তো এভিডেন্স দরকার। তাদের কাছে কোনো এভিডেন্সই নেই। তখন সরস্বতী তাদেরকে জানায় এভিডেন্স আছে। মূলত ওই 3 নরপশু যখন সরস্বতীকে অন্য রুমে ফেলে রেখেছিল, সরস্বতী তখন শুনেছিল তারা কি আলোচনা করেছে। প্রথমে তারা প্ল্যান করছিল সরস্বতীকে হত্যা করবে, কিন্তু পরে তারা প্ল্যান করে যে সরস্বতীর বাবা মা যদি কোনোভাবে কোর্টে যায় তাহলে তারা প্রমাণ করে দিবে যে সরস্বতী ওই স্কুলে পড়তই না। তারপর ওরা যদি কোনো ঝামেলা তৈরি করে, সেই জন্য তারা ভিডিও রেকর্ড করে রেখেছিল, যাতে পরবর্তীতে সরস্বতীর বাবা মাকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতে পারে। কারণ এমনিতে মিডল ক্লাস ফ্যামিলি, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তোবা ওরা আর কোনো শব্দ করবে না। সরস্বতী ওই সময় ওই ক্যামেরার কথা জানতে পেরে ক্যামেরার ভিতর থেকে রিলটি সরিয়ে রেখেছিল। সরস্বতী ওই রিলের কথা বলে দেয়। সরস্বতী তার বাবা মাকে ওই রিলের কথা বলে দেয় যে ওই রিলটা সে কোথায় রেখেছে। তাই সরস্বতীর কথা মতো সরস্বতীর বাবা মা সেই জায়গাতে গিয়ে রিলটি পেয়ে যায়। এমনকি সেটা প্লে করেও দেখতে পায় ওই 3 নরপশু তার সাথে কিভাবে কি করেছিল। আর এটাই তাদের অপরাধের একমাত্র প্রমাণ। এরপর সরস্বতীর বাবা মা তাদের যে লয়ার ছিল ওই লয়ারের কাছে এই এভিডেন্সটা দিয়ে দেয়, যাতে পরবর্তী দিন কোর্টে সেটা প্রোভাইড করতে পারে। কিন্তু তাদের পক্ষে যে উকিল ছিল, পরবর্তী দিন কোর্টে এভিডেন্সটি সাবমিট না করে উল্টো কোর্টের সবার সামনে বলে যে বেশ কিছুদিন যাবৎ তারা এইসব উল্টোপাল্টা কথা বলছে, তাদের কোনো মানসিক সমস্যা হয়েছে। তাই কোনো প্রকার এভিডেন্স না থাকায় ওই সময় অপরাধীরা মুক্তি পেয়ে যায়। তবে সরস্বতীর বাবা মা যে লয়ারের সাথে কথা বলেছিল, সে কোর্ট থেকে বের হওয়ার পর জানায় যে ওরা আসলে তার স্ত্রীর সন্তানদের অপহরণ করে রেখেছিল, তাই বাধ্য হয়ে এটা তাদের করতে হয়েছে। আবার এই 3 জন অপরাধী তৎকালীন এমএলএর ছত্রছায়ায় থাকত। এমএলএ মূলত তাদেরকে মুক্ত করেছে। এমনকি এমএলএ নিজেও কোর্ট চত্বরে এসেছে। তাই সরস্বতীর মা লক্ষ্মী এটা জানার পর কোর্ট চত্বরে সবার সামনে এমএলএর গালে কষে এক চড় মেরে বসে। কারণ শুধুমাত্র এমএলএর জন্যই তার মেয়ের সাথে অন্যায়কারী অপরাধীরা নির্দ্বিধায় বের হয়ে আসতে পেরেছে। কিন্তু প্রভাকর ও লক্ষ্মী জানত না তারা যেটা করেছে তার জন্য তাদেরকে এত বড় মাসুল দিতে হবে। ওই রাতে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে এমএলএর লোকজন রাস্তায় তাদেরকে আটকে সরস্বতীর সামনেই সরস্বতীর বাবা মাকে রশিতে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারে, যেটা ওই সময় সরস্বতী নিজ চোখে দেখেছিল। আজও পর্যন্ত সরস্বতী সেই ঘটনার কথা ভুলতে পারেনি। অ্যালবার্টও বুঝতে পারছে লক্ষ্মীর মধ্যে ওই ঘটনাগুলো কতটা ক্ষত সৃষ্টি করেছে, তাই অ্যালবার্ট তার কার্যক্রম বন্ধ করে দেয়। যদিও রামান বারবার অনুরোধ করছিল যে ওকে বলতে দিন এরপর ওর সাথে কি হয়েছে বা কেন খুনগুলো করলো, এই সব কিছু জানার ইচ্ছা ছিল তার মধ্যে। কিন্তু অ্যালবার্টের কথা, আমি যদি ওকে কন্টিনিউ করতে দিই তাহলে ওর মস্তিষ্কে প্রেশার পড়ার কারণে ওর ব্রেন ড্যামেজ হতে পারে। আমার জন্য ওর জীবনটা জরুরি। যদিও আর কিছু জানা যায়নি, তবে রামান এতটুকু স্পষ্ট যে ছোটবেলায় সরস্বতীর সাথে যে ঘটনা ঘটেছিল ওই ঘটনার জের ধরেই সরস্বতী নিজেকে নিজের মা লক্ষ্মী বলে কল্পনা করেছে, আর নিজেকেই নিজের মেয়ে সরস্বতী হিসেবে কল্পনা করে এসেছে। মানে এতদিন পর্যন্ত তার সাথে সরস্বতী নামে কোনো মেয়ে ছিলই না, সম্পূর্ণটা তার কল্পনায় ছিল। আর ওই মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে সে প্রতিশোধ নিতে ওই 3 ব্যক্তি যারা ওই সময় তার সাথে ওই ঘটনাগুলো ঘটিয়েছিল তাদেরকে শাস্তি দিতেই সেই খুনগুলো করেছে। লক্ষ্মীর ছোটবেলার ওই ইনসিডেন্টের বিষয়ে জানার পর রামান লক্ষ্মী যে অরফানেজে বড় হয়েছে সেখানে যায়, সেখান থেকে তথ্য সংগ্রহ করে। এমনকি ওই সময় তার বাবা মা যে লয়ারকে ধরেছিল সেই লয়ারের সাথে কথা বললে সেও জানায় যে তৎকালীন এমএলএ রামারাজানের লোকজন তার থেকে ওই এভিডেন্স নিয়ে গিয়েছিল, যে জন্য সে ওই সময় লক্ষ্মীর সাথে যা হয়েছিল তার ন্যায় বিচার দিতে পারেনি। আর এই সব কিছু জানার পর রামান সোজা গিয়ে জাজের সাথে দেখা করে, কারণ আগামীকালই ফাইনাল হিয়ারিং। রামান জাজকে বলে এই কেসের যে সত্যগুলো ছিল তার তদন্তে সেই সত্যগুলো উঠে এসেছে, আর এই সত্যগুলোই এই কেসটি সমাধান করবে। কিন্তু রামান চাচ্ছে না লক্ষ্মীকে কাল কোর্টে নিয়ে আসা হোক, কারণ লক্ষ্মীর সাথে যা কিছু হয়েছে এবং যা কিছু ঘটছে, লক্ষ্মী যা কিছু মনে করছে, এই সব কিছু তো লক্ষ্মী বিশ্বাস করবে না। তাই কোর্টে সবার সামনে লক্ষ্মীকে এগুলো বললে লক্ষ্মীর মস্তিষ্কের প্রভাব পড়তে পারে, ওর জীবনের ঝুঁকিও রয়েছে। জাজও রামানকে বহুদিন যাবতই জানে, তারপর একটা আস্থা আছে। সেই আস্থা থেকেই জাজও রামানের প্রস্তাবে রাজি হয়। আর পরবর্তী দিন কোর্টের অধিবেশন শুরু হলেও লক্ষ্মীকে কাস্টডিতে রাখা হয়। আর এরপরই রামান লক্ষ্মীর ওই ডিসঅর্ডারের কথা বলে যে লক্ষ্মী ফ্যান্টাসিপর্ন ডিসঅর্ডারের রোগী। তবে লক্ষ্মী তার মেয়ের সাথে যে ঘটনার কথা বলেছে, মানে যেটা সে কল্পনা করছে, সেটা শুধুমাত্র তার কল্পনা নয়, তার শৈশবেই ঘটনা ঘটেছে।
তাই সে একটা ভিকটিমও। যদিও রামান যেসব কথা বলছে এগুলো পাবলিক প্রসিকিউটর কোনোভাবেই মানতে চাচ্ছিল না, তখন রামান ডক্টর অ্যালবার্টের ওই সকল রিপোর্ট এবং ভিডিও ক্লিপ কোর্টে সাবমিট করে। তার মানে এটা সত্যি ছোটবেলায় রক্ষীর হয়েছিল। আর পাবলিক প্রসিকিউটর এটাই কাজে লাগায় যে তার কথা এটাতে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে লক্ষ্মীর ছোটবেলার ওই ঘটনার কারণে লক্ষ্মী প্রতিশোধ নিতেই এই 3 জন ব্যক্তিকে খুন করেছে, তাই লক্ষ্মীর সাজা হওয়া উচিত। কিন্তু রামান লক্ষ্মীর শৈশবের কথা তুলে ধরে, তার সাথে ঘটা ইনসিডেন্টের কথা তুলে ধরে, যে ওই সময় তার সাথে যে ইনসিডেন্ট ঘটেছিল তার জন্য তার বাবা মা ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে তার নিজের চোখের সামনেই মারা গিয়েছিল। এরপর তাকে অনাথ আশ্রমে বড় হতে হয়েছে। এরপর নার্সিং ট্রেনিং শেষ করে নার্স হিসেবে যখন কাজ করত তখন ডক্টর আদিত্যর সাথে তার সম্পর্ক হয়েছে, সেখান থেকে বিয়ে। কিন্তু সেই বিয়েটাও বেশি দিন টেকেনি। তাদের ব্যক্তিগত সমস্যার জন্য তাদের ডিভোর্স নিতে হয়, যে জন্য অনাথ সরস্বতী আবার অনাথ হয়ে যায়। আর এই জন্যই তার একাকিত্ব তার পুরনো ট্রমাকে আবার ফিরিয়ে এনেছে। এই একাকিত্ব এবং ট্রমা থেকেই সে ইমাজিন করতে শুরু করেছে তার একটি মেয়ে আছে। আর একটা মুহূর্তে এসে সে এটা কল্পনা করেছে যে তার যে মেয়েটা আছে তার সাথে ওই ঘটনা ঘটেছে যেটা তার নিজের ছোটবেলায় ঘটেছিল। আর এখানে যে ওর খুনের কথা আসছে, যে সরস্বতী 3টি খুন করেছে, এটা কোনো ইন্টেনশনাল রিভেঞ্জের জন্য করা হয়নি। রামান সেই ডক্টর তুলসীকে ডাকে, যে ছোটবেলায় সরস্বতীর সার্জারি করে তার ইউটেরাস কেটে ফেলেছিল। তুলসীর তথ্য মতে সরস্বতীকে হসপিটালে আনার কয়েকদিন পরই ওর জ্ঞান ফিরেছিল। এই ধরনের ভিকটিমদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস সিন্ড্রোমের কারণে কেউই বলতে পারে না তারা কিভাবে রিয়্যাক্ট করবে। কিন্তু সরস্বতীর বেলায় অন্যটা হয়েছিল। ভাগ্যক্রমে সরস্বতীর সাথে কি হয়েছিল সেটা সরস্বতীর মনে নেই। এমনকি তার চোখের সামনে বাবা মায়ের মৃত্যুর বিষয়টাও তার মনে নেই। সরস্বতীর বাবা মা সরস্বতীকে স্কুলে ড্রপ করে দিয়েছিল, শুধুমাত্র সেই ঘটনার কথাই সরস্বতীর মনে আছে। এর বাইরে শৈশবের কোনো স্মৃতি তার মনে নেই। রামান ডক্টর তুলসীর কাছে এটাও জানতে চায় যে আপনি যখন জানতে পারলেন যে সরস্বতীর এগুলো মনে নেই, তখন আপনি কেন ওকে মনে করানোর চেষ্টা করেননি? ডক্টরের কথা আপনি এটা কী বলছেন? আপনি ওর মেন্টাল স্টেট দেখেছেন? এই ধরনের ট্রমার কারণে মানুষের কখন কি হয়ে যায় সেটা কেউই বলতে পারে না। এমনকি এটা জীবননাশের কারণও হতে পারে। রামানের কথা সরস্বতীকে যারা করেছিল তারা আমাদের মতো একটি স্কুলের প্রিন্সিপাল, একজন লয়ার, একজন পুলিশ অফিসার ছিল, যাদের সমাজের মানুষকে রক্ষা করার কথা, মানুষকে ন্যায় পাইয়ে দেওয়ার কথা, তাদের হাতেই তার শিকার হতে হয়েছে। তাই কোনো না কোনোভাবে সরস্বতী যেটা করেছে সেটা একরকম তার ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু আইনের চোখে দেখতে গেলে সরস্বতী যেটা করেছে এটা অ্যাক্ট অফ ভায়োলেন্স। এটা কেউই সাপোর্ট করবে না। তবে রামান কোর্টের কাছে একটি প্রশ্ন রাখে। রামানের কথা প্রত্যেকটা অপরাধীকে তার সাজা ঘোষণা করার জন্য তাকে বলতে হয় যে তার এই অপকর্মের জন্য তাকে সাজা দেওয়া হচ্ছে। কোর্ট সরস্বতীকে কি বলবে? সরস্বতী এই সব কিছু ইমাজিন করেছে। আর ডক্টর যেমনটা বলেছে যে সরস্বতীকে সব কিছু যদি সত্যিটা খুলে বলা হয়, হয়তো সত্যিটা জানার পর সরস্বতী এটা সহ্য করতে না পেরে মারাও যেতে পারে। সবশেষে রামান আবারও কোর্টকে মনে করিয়ে দেয় সরস্বতী একজন ক্রিমিনাল নয়, সে একজন ভিকটিম, সে একজন পেশেন্ট। তাই সরস্বতীর সাজা ঘোষণা করার আগে এই বিষয়গুলোর জন্য বিবেচনা করা হয়। সরস্বতীর এই কেসটাও কোর্টের কাছে একটা ইউনিক কেস, একদম একটি জটিল বিষয়। তাই সরস্বতীর কেসের রায় ঘোষণার জন্য কোর্ট একদিনের সময় নেয়। আগামীকালই 15 আগস্টের ছুটি, তাই 16 তারিখে সরস্বতীর রায় ঘোষণার ডেট দেওয়া হয়। পরবর্তী দিন রামান কারাগারে গিয়ে সরস্বতীর সাথে দেখা করে। আর রামানকে দেখা মাত্র সরস্বতী জানতে চায়, কোর্টে কি সবাই আমার কথা বিশ্বাস করেছে? সরস্বতী কি ন্যায় পাবে? রামান বলে, ন্যায়ের জয় অবশ্যই হবে, আর সত্য তোমাকে প্রোটেক্ট করবে। কাল তোমার ফাইনাল হিয়ারিং, নিজেকে শক্ত রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে ফ্ল্যাগ ওঠানোর সময় হয়ে যাচ্ছে বলে চলে যেতে হবে। তাই যাওয়ার সময় রামান সরস্বতীকে হ্যাপি বার্থডে বলে উইশ করে, কিন্তু সরস্বতী বলে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এরপর একদিকে ফ্ল্যাগ ওঠানো হচ্ছিল আর অন্যদিকে রামানরা কারাগার থেকে বের হচ্ছিল। ঠিক তখনই ফ্ল্যাগ ওঠানোর স্থলে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা কেউ কল্পনাও করেনি। কারণ আজকে কারাগারের প্রোগ্রামে মিনিস্টার রামানুজনকে আনা হয়েছিল। সেখানে মিনিস্টার রামানুজনকে পেয়ে সরস্বতী তাকে কুপিয়ে হত্যা করে। আর এই সেই মিনিস্টার রামানুজন যে ওই সময় এমএলএ ছিল, মানে সরস্বতীর বাবা মাকে হত্যা করেছিল। এই ঘটনার আগ পর্যন্ত রামানের কাছে সরস্বতীর পুরো বিষয়টা একরকম ছিল। সে কোর্টকে একভাবে কনভিন্স করতে পেরেছে, কিন্তু সরস্বতী এখন যেটা করলো, এরপর কোনোভাবে রামান আর কোর্টকে কনভিন্স করতে পারবে না। কারণ পাবলিক প্রসিকিউটরের চোখে এটা সম্পূর্ণই রিভেঞ্জের জন্য করা মার্ডার। তবে জাজ নিজেই সরস্বতীর কাছে জানতে চায় যে তুমি মিনিস্টারকে কেন খুন করেছ।
সরস্বতীর কথা শুধুমাত্র তার জন্যই ওই 3জন ব্যক্তিকে সাজা দেওয়া সম্ভব হয়নি। এই জন্য আমি তাকে খুন করেছি। জাজের কথা, সে যদি কোনো অন্যায় করেই থাকে তাকে শাস্তি দেওয়ার জন্য কোর্ট ছিল, আইন ছিল। তুমি নিজে কেন তাকে শাস্তি দিতে গেলে? সরস্বতী তখন উল্টো প্রশ্ন করে, আমিও তো আপনার কাছে ন্যায়ের জন্য এসেছিলাম। তখন আপনার কোর্ট, আপনার আইন কোথায় ছিল? আপনারা তখন আমার জন্য কি করেছিলেন? সরস্বতীর কথা শুধুমাত্র একজন নারীই জানে তাকে কিভাবে বাঁচতে হয়। কারণ জন্মের পর থেকে তাকে শেখানো হয় তার এটা করা যাবে না, এভাবে বিহেভ করতে হবে, এভাবে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করতে হবে। প্রত্যেকটি জায়গায় তাদেরকে সচেতনতা অবলম্বন করতে হয়, সেটা 6 মাসের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধাকেও। কিন্তু পুরুষদেরকে কেন শেখানো হয় না যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা ঠিক, কোনটা বেঠিক? এই দেশে একটি ময়ূরকে হত্যা করলে জাতীয় পাখি হত্যা করার অপরাধে সেটা নন বেইলেবল অফেন্স হয়। একটি বাঘ হত্যা করলেও নন বেইলেবল অফেন্স। কিন্তু একটি মেয়েকে করে তার জীবন ধ্বংস করে দেয়া, তাকে যারা হত্যা করে দেয় সেই অপরাধীরা বেল পেয়ে যায়, বাইরে গিয়ে আবার একই ক্রাইম করে। যেখানে একজন ক্রিমিনাল নির্ভয়ে ঘুরে বেড়ায়, সেখানে একজন ভিকটিমকে কেন ভয় নিয়ে বাঁচতে হবে? সরস্বতীর কথা, সে অন্যায় করেছে, সে সাজার যোগ্য। আমি তাকে সাজা দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছি, আমি কোনো অন্যায় করিনি। তবে সরস্বতীর এই সকল কথার উপর পাবলিক প্রসিকিউটর সরস্বতীকে ওই সকল বিষয়গুলো জানায় যেগুলো সরস্বতী বিশ্বাস করবে না। মানে সরস্বতী যে এই সব কিছু ইমাজিন করছে এগুলো তাকে বলার পর সরস্বতী কিছুতেই মানতে পারছিল না যে তার সরস্বতী নামে কোনো মেয়ে ছিলই না। আর এভাবেই সরস্বতী একসময় কোর্টের মধ্যে অস্ত হয়ে পড়ে। এরপর কোর্ট তার রায় ঘোষণা শুরু করে। আইন অনুযায়ী ফ্যান্টাসি পোর্ন ডিসঅর্ডারের জন্য কোনো এক্সেপশন নেই। কিন্তু রামান যে মেডিকেল এভিডেন্সগুলো কোর্টে সাবমিট করেছে তাতে প্রমাণ হচ্ছে সরস্বতী যখন খুনগুলো করেছিল তখন সে একজন পেশেন্ট ছিল। তাই মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে সরস্বতী যে ফ্যান্টাসি পোর্ন ডিসঅর্ডারের ইনফ্লুয়েন্সে খুনগুলো করেছে কোর্ট এটা মেনে নেয়। তাই কোর্ট সরস্বতীকে মেন্টাল হেলথ অ্যাজাইলামে রাখার সিদ্ধান্ত দেয়। সিন চলে যায় এই ঘটনার কয়েক মাস পর। রামান সরস্বতীর সাথে দেখা করতে এসেছে। সব কিছুর জন্য সরস্বতী প্রথমেই রামানকে ধন্যবাদ জানায় যে আপনি না থাকলে এসব কোনো কিছু সম্ভব হতো না। রামানও বলে, তোমাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। এত অন্যায়ের মধ্যেও তুমি কখনো আইনের উপর আস্থা হারাওনি, আর এর জন্য শেষমেশ আইন তোমাকে রক্ষা করেছে। সরস্বতী বলে, আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আমরা ওই সময় এভিডেন্স সাবমিট করেছিলাম, কিন্তু তখন আমরা ন্যায় পাইনি। তবে যাই হোক না কেন, আপনি যা করেছেন তার কথা আমি কখনোই ভুলব না। এরপর রামান চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় রামানের সরস্বতীর একটি কথা মনে পড়ে যেটা পুরো বিষয়টাকে একদমই পাল্টে দেয়। সরস্বতী রামানকে বলেছে ওই সময় তারা ন্যায় পাওয়ার জন্য কোর্টে এভিডেন্স সাবমিট করেছিল, কিন্তু তারা ন্যায় পায়নি। মানে সরস্বতীর ছোটবেলায় সরস্বতীর বাবা মা যেটা করেছিল। কিন্তু ডক্টর তুলসী যেটা বলেছে, সরস্বতীর ছোটবেলার কোনো ঘটনার কথা সরস্বতীর মনে নেই। তাহলে সরস্বতীর কিভাবে ওই এভিডেন্সের কথা মনে পড়ল? তার মানে সরস্বতীর ছোটবেলার সব ঘটনার কথাই মনে আছে। তাই সরস্বতীর এই খুনগুলো ফ্যান্টাসি পোর্ন ডিসঅর্ডারের কারণে নয়, শুধুমাত্র প্রতিশোধের জন্যই করা। রামানও ফিরে এসে দেখে সরস্বতী আর তার স্বামী আদিত্য দাঁড়িয়ে আছে। আর এখানেই সামনে আসে মুভির মূল টুইস্ট। মূলত আদিত্য আর সরস্বতী ভালোবেসে বিয়ে করার পর আদিত্যর পরিবার যখন তাদের সন্তানের জন্য চাপাচাপি করছিল, তখন আদিত্য আর সরস্বতী একসময় সন্তান নেওয়ার প্ল্যান করে। তবে তারা যখন ফিজিক্যাল করতে যায় তখন হঠাৎ করেই সরস্বতীর ছোটবেলার সেই ঘটনার কথা মনে পড়ে যায়, যেটা সরস্বতী এতদিন ভুলেছিল। তার মানে ডক্টর তুলসী যেমনটা বলেছিল যে ওই সময় সরস্বতীর মনে ছিল না ঠিকই, কিন্তু পরবর্তীতে ওই ঘটনার পর সরস্বতীর আবার সব কিছু মনে পড়ে যায়। সরস্বতী আদিত্যর সাথে সব কিছু শেয়ার করে এবং ওই সময় তার সাথে যারা অন্যায় করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার প্ল্যান করে। কিন্তু এই শাস্তিটা তারা কীভাবে দিবে? তখন আদিত্য অনেক রিসার্চ করে ফ্যান্টাসি পোর্ন ডিসঅর্ডারের কথা বলে যে একমাত্র এই উপায়েই তোমাকে বাঁচানো সম্ভব হবে। আর এরপরে যা কিছু হয়েছে সব কিছু আদিত্য আর সরস্বতী প্ল্যান করে করেছে। কারণ তারা ভালো করে জানতো যদি তারা কোর্টে ফ্যান্টাসি পোর্ন ডিসঅর্ডার এই বিষয়টা প্রমাণ করতে পারে তাহলে সরস্বতী অনায়াসেই আইনের হাত থেকে বের হয়ে আসতে পারবে। আর এই পুরো বিষয়টা রামানই সহজ করে দিয়েছে। যদিও সরস্বতী তার বদলা নিতে রামানকে ব্যবহার করেছে, কিন্তু তার জন্য সরস্বতীর বিন্দুমাত্র আফসোস হচ্ছে না, কারণ সরস্বতীর এই মিথ্যা তাকে ন্যায় বিচার পেতে সাহায্য করেছে। আর রামান এই সব সত্যিটা জানার পর যদিও রামান বুঝতে পারছে যে তাকে ব্যবহার করা হয়েছে, তাকে একরকম বোকাই বানানো হয়েছে, কিন্তু রামানও এতে খুশি, কারণ আসলেই তো জয়টা ন্যায়েরই হয়েছে আর সে সবসময় এটাই চায়। তো এর মাধ্যমে মুভি শেষটা হয়। তো
তো সরস্বতীর মাস্টার প্ল্যান আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।